গল্পের গরু গাছে নয় চড়ে সে তো প্রাণে। রোজ রবিবারে ভালো ভালো গল্প সে আনে। নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদেরকে অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। আর আমাদের এই সপ্তাহের গল্পটা একটা খুব মিষ্টি প্রেমের গল্প, একটা টিনেজ প্রেমের গল্প, একটা নিষ্পাপ প্রেমের গল্প। আমাদের আজকের গল্পের লেখিকা জয়িতা গাঙ্গুলি। এই গল্পটা আমাদের অনেকদিন আগে করার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা করতে পারিনি। তো আজকে আমরা নিয়ে এসেছি গল্পটা। আজকের গল্পের নাম বাঘ। গল্পটা একটা পাহাড়ি মিষ্টি প্রেমের গল্প। গল্পের লেখিকা জয়িতা গাঙ্গুলি। বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের গল্পটা, যেটা একটা শিশু সাহিত্যের গল্প ছিল, সেই গল্পটা অতীতের দুই বোন, তাতে এত ভালোবাসা দেওয়ার জন্য, এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা প্রত্যেক সপ্তাহে অবশ্যই চেষ্টা করব আমরা আমাদের মাসের মধ্যে একটা অ্যাটলিস্ট শিশু সাহিত্য নিয়ে আসতে। তো যারা শিশু সাহিত্যিক এবং শিশু সাহিত্য নিয়ে যারা গল্প লিখছেন বা চাইছেন তাদের গল্প পড়া হোক, আপনারা কিন্তু অবশ্যই আমাদের দেওয়া ইমেল আইডিতে অথবা আমাদের ডাকযোগে, আমাদের যেটা পোস্টাল অ্যাড্রেস সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের গল্প পাঠাতে পারেন। ১,৫০০ থেকে ২,০০০ শব্দের মধ্যে। আমরা সেটাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে উপস্থাপনা করব। গল্পটাকে দেখে পড়ে আপনাদের সাথে যোগাযোগ করে তারপরে আমরা গল্পটাকে উপস্থাপনা করব। আর অবশ্যই আপনার অ্যাড্রেস ডিটেল উইথ ফোন নাম্বার আমাদেরকে পাঠাবেন, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি এবং যাতে কোনো কপিরাইট ইস্যুও না অ্যারাইজড হয়। তো আপনারা প্লিজ আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং ইমেল আইডি, পোস্টালে যেরকমভাবে ইচ্ছা পাঠাবেন। একটা কথা, সেটা হচ্ছে আপনারা যখন মেলে পাঠাচ্ছেন সেটাকে অবরোধে পিডিএফে পাঠানোর চেষ্টা করবেন, অথবা স্ক্যান করেও আপনারা পাঠাতে পারেন, কিন্তু ওয়ার্ডসে পাঠাবেন না। ওয়ার্ডস ফরম্যাটে যখন পাঠাচ্ছেন তখন কিন্তু খুব টেকনিক্যাল কিছু ইস্যুস হচ্ছে এবং ঠিকমতো সেটা বের হচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। তো সেই জন্য ওয়ার্ডসে গল্প দিলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না সেটাকে নেওয়া। তো আপনাদের কাছে প্লিজ একটু রিকোয়েস্ট কি আপনারা অবরোধে অথবা পিডিএফ ফরম্যাটে, স্ক্যান ফরম্যাটে আমাদেরকে পাঠান। ওকে, তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের গল্পে। আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান গল্পের মজা নিতে। আমাদের আজকের গল্প বাঘ, গল্পের লেখিকা জয়িতা গাঙ্গুলি। শুরু করছি তাহলে। সুজন রাস্তার ধারে একটা পাথরের উপর বসেছিল। তার পেছনে টিনের রেলিংয়ে তৈরি রোড গার্ড। পাহাড়ি রাস্তাগুলোর পাশে সাধারণত এই রকম রেলিং দেখা যায়। তেজপাতা দেওয়া গরম দুধের চায়ের স্বাদ নিতে নিতে সে পেছনে খাদের দিকে তাকালো। খাড়ায় ঢাল দিয়ে নিচের দিকে তাকালে দেখা যায় কুয়াশায় ঢাকা তরাইয়ের সমতল বহু মাইল নিচে পড়ে আছে। অপরাহ্নের কুয়াশা ধীরে ধীরে ঢাল বেয়ে উঠছিল। সুজন দূর দিগন্তের দিকে তাকিয়ে ভাবল, শত শত মাইল দূরে তার জন্মস্থান। এই বিশাল পৃথিবীতে তার একমাত্র চেনা জায়গা কলকাতা। চা দ্রুত ঠান্ডা হয়ে আসছে দেখে সুজন চায়ের শেষ চুমুকটা দিল। একটা বাতাস পাহাড়ি ভ্যালি দিয়ে উঠে আসছিল, নাকি পাহাড়ের ওপর থেকে নিচে নেমে যাচ্ছিল। সুজন এখনো পাহাড়ের প্রাকৃতিক নিয়মগুলো বুঝে উঠতে পারে না। এখানকার ছোট ভেটেরিনারি সেন্টারে প্রাণীবন্ধু পদে যোগ দিয়েছে সে। 1 মাসও হয়নি। জায়গাটার নাম রঙ্গিল। দার্জিলিং থেকে প্রায় 60 কিলোমিটার পূর্বে একটা ছোট্ট পঞ্চায়েতি এলাকা। প্রেমবা, একটা মহিলার কণ্ঠস্বর সুজনের চিন্তাসূত্র ছিন্ন করলো। একটা মেয়ে চায়ের দোকানের সামনে কাউকে ডাকছে। চা দোকানিটি শুধু চা বিক্রি করে না,
এই এলাকার বেশিরভাগ দোকানের মতনই সবজি, চাউমিন, মোমো ইত্যাদি বিক্রি করে। মালিকের দোকান এবং বসবাসের স্থান একই। সুজন চায়ের দাম দিতে রাস্তা পার হতেই হঠাৎ একটা বছর 11 ছেলে তাকে প্রায় ধাক্কা দিয়ে চলে গেল। প্রেমবা না ভন্নু, ইও টাইগার হো। প্রেমবা বলো না, ও টাইগার। সুজন এবার দেখলো ছেলেটির কোলে একটা কুকুর ছানা সোয়েটারের উষ্ণতার মধ্যে দিব্যি ঘুম দিচ্ছে। সে হাসলো। টাইগার? একটা মধ্যবয়সী মহিলা দোকানটি চালাচ্ছিলেন এবং ছেলেটি তাকে আম্মা বলে সম্বোধন করলো। সুজনের মনে হলো যে ইনি নিশ্চয়ই বাড়ির মা। সুজন তাকে টাকাটা দিয়ে দিল। এখানে নতুন? মধ্যবয়সী একজন পুরুষ পাশের কল থেকে বালতিতে করে জল আনতে আনতে সুজনকে পাহাড়ি হিন্দিতে জিজ্ঞাসা করলো। হ্যাঁ। সুজন তার ভাঙা হিন্দিতে উত্তর দিল। পর্যটক? না, আমি এখানে ভেটেরিনারি সেন্টারে কাজ করি। বাবা, এটা অনুসনা। বাবা, এখানে এসো তো। মেয়েটি লোকটিকে ডাকলো। সুজন ধীরে ধীরে ঘরের দিকে পা বাড়ালো। ঘর মানে তার ভেটেরিনারি সেন্টারের পেছনে একটা ছোট্ট কামরা। তাকে সেন্টারের টয়লেটই ব্যবহার করতে হয়। কলকাতার বস্তির একজন বাসিন্দা হিসাবে জীবনযাত্রার এই মান মেনে নিতে তার তেমন অসুবিধা হয় না। কিন্তু ঘরের একটা জানলা, তার কাজটা না থাকায় সে ঠান্ডায় খুব কষ্ট পায়। এখানকার ঠান্ডা আবহাওয়ায় সে এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। সমতলের উষ্ণতার জন্য তার মন কাঁদে। সুজন এই চা দোকানটিতে শুধুমাত্র চা খাওয়ার জন্য নয়, বরং সেই জায়গা থেকে ঢালের দৃশ্য দেখার জন্য প্রায়ই আসে। ঢাল দিয়ে নিচের দিকে তাকালে তার নিজেকে সমতলের খুব কাছাকাছি মনে হয়। দাওয়াপানি বস্তি ও অন্যান্য গ্রামে যাওয়ার পথে তাকদা, ঘুম, সোনাদা এবং অন্যান্য স্থান থেকে আসা গাড়িগুলো প্রায়ই এই দোকানে এসে বিশ্রাম নেয়। সুজনের খুব ভালো লাগে বসে বসে যাত্রীদেরকে দেখতে। পাহাড়ের সাধারণত একাকী বিকলগুলো কলকাতার মতন জনবহুল জায়গা থেকে আসা এই মানুষটিকে বিষণ্ণ করে। কলকাতার জনমুখর শহুরে জীবন তার রক্তে বয়ে চলে। তাই এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, সংক্ষিপ্ত আলাপ, হাসি এবং মানুষের যাওয়া আসা এই বিদেশি পরিবেশে প্রাণের ছোঁয়া এনে দেয়। আপনার চা। সুজন ঢালের দিক থেকে ঘুরে দাঁড়িয়ে দেখলো যে মেয়েটি তার সামনে একটা স্টেনলেস স্টিলের কাপে চা নিয়ে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ বলে সে কাপটি নিল। মেয়েটি মেনশন নট বলে রেলিং এর কাছে গিয়ে ঢালের দিকে তাকালো। আপনার বাড়ি কোথায়? শিলিগুড়িতে? সে হিন্দিতে জিজ্ঞাসা করলো। না না, কলকাতা। সুজন মেয়েটির দিকে তাকিয়ে উত্তর দিল। মেয়েটির বছর 20 কাছাকাছি বয়স। তার ফর্সা মুখে এক ধরনের গোলাপি আভা। কোমল সিল্কের মতো তার চুল কাঁধ অবধি লম্বা। সে সরাসরি সুজনের দিকে না তাকিয়ে একটা মুচকি হেসে বলল, সে তো অনেক দূর। হ্যাঁ। সুজন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। ছোট্ট ছেলেটি দৌড়ে এসে তাদের সামনে দাঁড়ালো। কোলে তার সেই কুকুর ছানাটি। তাকে দেখে সুজন
মুচকি হেসে প্রশ্ন করল, এর নাম কি? ছেলেটি চট করে উত্তর দিল, টাইগার। আর প্রায় সমস্বরেই তার দিদি বললেন, প্রেমবা। রাজু রাগত চোখে তার দিদির দিকে তাকালে সুজন তাদের এই খুনসুটি দেখে হাসতে হাসতে প্রায় মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সুজন রাস্তা পার করে দোকানের দিকে গেল চায়ের দাম দিতে। রাস্তা পার করে চায়ের দাম মিটিয়ে ঘরের দিকে পা বাড়ানোর সময় সুজন হঠাৎ খেয়াল করলো বহুদিন পর আজ আবার সে প্রাণ খুলে হাসতে পারছে। বিকেলে সেন্টার বন্ধ হলেই কোনো এক অদৃশ্য টান যেন সুজনকে এই দোকানটার দিকে টানে। একদিন হঠাৎ সে লক্ষ্য করলো কবে যেন সে খাদের ধারের জায়গাটা ছেড়ে দোকানের সামনে বেঞ্চে বসতে শুরু করেছে। কুকুরটারও যেন ওর প্রতি একটা বিশেষ ভালোবাসা আছে। ওরও কুকুরটার প্রতি মায়া বাড়ছে। সুজন ওকে প্রেমবা বলেই ডাকে এবং তাতে রাজু বেশ বিরক্ত হয়। বাবা, ইয়ে দাজু প্রতি প্রেমবা ভন্ন হঞ্চ। বাবা, এই দাদাটা না ওকে প্রেমবা বলে ডাকে। তার বাবার মুখে একটা প্রশ্রয়ের হাসি, প্রেমবা তো ভালোই। এরপর তিনি সুজনকে হিন্দিতে প্রশ্ন করেন, আপনি কোথায় থাকেন মিস্টার? সেন্টারেই আছি। সেখানে কোনো থাকার জায়গা আছে নাকি? ঠিক থাকার জায়গা বলা যায় না, ওই পেছনের দিকে একটা খালি ঘরে থাকি। সেন্টারে টয়লেটই ব্যবহার করতে হয়। ওখানে ভূত আছে। কি না ডরাকো সরিতা, তুমি কেন ওনাকে ভয় দেখাচ্ছ? বাবা মেয়েকে বকা দিয়ে বললেন। সরিতা মুচকি করে হাসলো। সুজন শব্দের অর্থ বুঝতে না পারলেও তার বাবার কথা বলার ধরন বুঝে সুজনও মুচকি করে হাসলো। তুমি কোথায় খাও? আম্মা প্রশ্ন করলেন। একটা ফাস্ট ফুড শপ, সেখানে ভাত রুটি পাওয়া যায়, সেখানেই। সুজন উঠে বিল পরিশোধ করে রাজুকে টাটা করে দোকান থেকে বেরোনোর সময় আর চোখে দেখলো সরিতা মুচকি মুচকি হাসছে। ভূত নাকি? সে ভাবলো এবং ভেবে একটু মজাও পেল। প্রেমবা এবং রাজুর সঙ্গে খেলা করতে করতে একদিন সুজন 1 মাসের অভিজ্ঞ চোখে লক্ষ্য করলো কুকুরটির পেট ফুলে উঠেছে। ওর পেটে কৃমি আছে, ওকে ডিওয়ার্মিং করানো প্রয়োজন। সুজন সরিতাকে বলল, প্রেমবাকে কাল দুপুর 12টার পরে সেন্টারে নিয়ে এসো, আমি ওর জন্য কিছু ওষুধের ব্যবস্থা করে রাখবো। শুনছ? ঠিক আছে। পরের দিন সেন্টারের কাজ করতে করতে সুজন বারবার সেন্টারের গেটের দিকে তাকাতে লাগলো। আমি প্রেমবাটার সাথে বড্ড অ্যাটাচ হয়ে গিয়েছি। নিজেকে এ কথা বললেও রাজু যখন একাই প্রেমবাকে নিয়ে এলো তখন সে একটু হতাশ হয়ে গেল। ডিওয়ার্মিং ট্যাবলেট হাতের কাছেই রাখা ছিল। প্রেমবাকে ওজন করে রেজিস্টারে লিখে ওষুধ দিল। কিভাবে খাওয়াতে হবে তাও রাজুকে সে বুঝিয়ে দিল। পরে বিকেলে সুজন সরিতাকে বলল, তোমার রাজুর সাথে আসা উচিত ছিল, ও ছোট, ও তো সবকিছু ঠিক মতো নাও বুঝতে পারে। আমি ওকে ওষুধ দিইনি, আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন বিকেলে আসবেন এবং এসে আমাকে সবটা বুঝিয়ে বলবেন। সুজন সরিতার সঙ্গে একটা গভীর সম্পর্ক অনুভব করলো। সে অবাক হয়ে ভাবলো যে এই পরিবারটার সঙ্গে তার একটা গভীর নির্ভরতা এবং বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে। আগে আর কারোর সাথে এমনটা অনুভব করেনি সে। ওকে বুধবার দিন সেন্টারে নিয়ে এসো, আমি
বড় ডাক্তারকে বলবো, সে পরীক্ষা করে ওষুধ দেবে। ডাক্তার সপ্তাহে 2 দিন সেন্টারে আসে, অন্য দিনগুলোতে সেন্টারের কাজগুলো সুজনই দেখে। স্থানীয়রা এই ছোট ডাক্তারকে বেশ পছন্দ করে, তার কারণ সুজন স্বভাবতই খুব ভদ্র এবং মিশুকে। তার উপর এখন সে তার ট্রেনিং এ শেখা বিদ্যা দিয়ে তার অবলা রোগীদের যথাসম্ভব সাহায্য করে। ইনজেকশন, ভ্যাকসিন এগুলো তো ওই করে। ধীরে ধীরে রাজু ও প্রেমবা সেন্টারের একটা পরিচিত মুখ হয়ে উঠল। রাজু প্রায়ই প্রেমবাকে নিয়ে সেন্টারে আসে, যদিও সবসময় তার প্রয়োজন থাকে না একদমই। কি দেখছো? সুজন সরিতাকে জিজ্ঞেস করলো। পাহাড়ের পথ ধরে নামতে নামতে ও লক্ষ্য করলো সরিতা পাথরের উপরে বসে ভ্যালির দিকে তাকিয়ে আছে। সরিতা সুজনের দিকে তাকিয়ে হাসলো। কলকাতা কি খুব গরম? হ্যাঁ, এখানকার থেকে বেশি। তোমার কি কোনো বোন আছে? না, আমার কেউ নেই। মা বাবা? সুজন ভ্যালির দিকে অন্যমনস্কভাবে তাকিয়ে বলল, আমি 8 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। ও বেচারা। আর বাবা? সুজন চোখ বন্ধ করলো। পুরোনো দিনের স্মৃতিগুলো তার মনের পর্দায় সিনেমার মতো ভেসে উঠল। তার বাবা সহদেব যন্ত্র তৈরির একটা কারখানায় কর্মী ছিলেন। লেদ মেশিনের দক্ষতার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি। সহদেব বাবু সুজনকে ডাক্তার হিসাবে দেখতে চেয়েছিলেন। সুজনও তার বাবার ইচ্ছা পূরণ করতে উদ্যমী ছিল। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনটা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে। তারা যে ঝুপড়ি ঘরটায় থাকতো, সেখানে জানলার পাশে বসে নিট এক্সামের জন্য পড়ছিল সুজন। এমন সময় হঠাৎ করে রাসু কাকা এসে বললেন, সুজন শিগগিরই বাইরে আয়, হাসপাতালে যেতে হবে এক্ষুনি। ঘোরাচ্ছন্নের মতো ঘর থেকে হাসপাতালে এসে পৌঁছালো সে। কি থেকে কি ঘটে গেল কিছু বুঝে ওঠার আগেই সে দেখলো তার বাবার মৃতদেহ হাসপাতালের ট্রলিতে শুয়ে। কারখানা থেকে ফেরার পথে একটা দ্রুতগামী বাস নাকি তাকে পিষে দিয়ে চলে গেছে। বাবা আমার 17 বছর বয়সে একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকে আমি মামা বাড়িতেই থাকা শুরু করি। বিএসসি করার পর ভেটেরিনারি সায়েন্স সার্টিফিকেট কোর্স করি এবং এই চাকরিটা পেয়ে যাই। সে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে গেল। এক এক করে সেই ফেলে আসা দিনগুলো তার মনে পড়তে লাগলো। তার মামা পরিমল তাকে তার বাড়িতে নিয়ে গেছিল। অন্য একটা ঝুপড়ি, অন্য একটা বস্তি। মামার বাড়িতে ঢোকা মাত্রই মামার 2 ছেলে মেয়ে শিলা এবং সঞ্জয় সুজনের দিকে নির্বাকভাবে তাকিয়েছিল। এক প্রকার থাকা খাওয়ার দাম মেটানোর রাস্তা হিসাবেই সুজন সঞ্জয়কে অঙ্ক বিজ্ঞান পড়াতো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হওয়ার পরেও নিত তখন এক অলীক কল্পনা মাত্র। সুজন কাছেরই একটা কলেজে বিএসসি পাস কোর্সে ভর্তি হয়। বস্তির কিছু বাচ্চাদের টিউশন পড়িয়ে পকেট মানি আয় করা শুরু করে সে। কিন্তু সে আয় ছিল অত্যন্ত অনিশ্চিত। বেশিরভাগ ছাত্রই নিয়মিত টাকা দিত না বা দিতে পারত না। গ্র্যাজুয়েশনের পর পরিস্থিতি খুব একটা বদলায়নি, বরং
আরো খারাপ হয়ে গিয়েছিল, কারণ তার সম্পর্কে অভিযোগ উঠছিল যে সে গ্র্যাজুয়েট হয়েও বাড়িতে বসে আছে। তার মামি সর্বাণী কখনোই সুজনকে ভালোভাবে মেনে নিতে পারেনি। ডাক্তার হবে? গরু ছাগলের ডাক্তার হও গে যাও। এই জ্বালাধরা বিদ্রূপ সুজনের জীবনের স্বপ্নের উপর আঘাত হলেও এখান থেকেই সুজন একটা নতুন রাস্তা পায়। সে ভেটেরিনারি প্যারাস্টাফ সার্টিফিকেট কোর্স করে ও সেই দৌলতে এই চাকরিটা পায়। কেউ এত কম বেতনে এত দূর আসতে চাইছিল না, কিন্তু সুজনের জন্য এটাই ছিল তার জীবন স্রোতে আঁকড়ে ধরার একটা ছোট্ট ডাল। সুজন তার চোখ খুলল একটা মৃদু স্পর্শে। সরিতা তার হাতটা সুজনের হাতে একটু ছুঁয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, সেসব আর মনে রাখতে হবে না, চলো দোকানে গিয়ে চা খাও। দেখো প্রেমবা কেমন তোমাকে দেখে লেজ নাড়াচ্ছে। সুজন হেসে উঠে দাঁড়িয়ে দোকানের দিকে পা বাড়ালো। সেই সময় গ্রামবাসীদের আয়ের উৎস হিসাবে সরকার একটা পোল্ট্রি ফার্মিং প্রকল্প চালু করে। একদিন সুজন এই বিষয়ে আম্মার সাথে আলোচনা করছিল। এই বিষয়ে আম্মা বিশেষ আগ্রহ প্রকাশ করে। বলেন, আচ্ছা আমরা যদি মুরগি পালন করি এতে ভালো আয় হবে, ডিম বাচ্চা বিক্রি করে। এ তো খুব ভালো কথা, তুমি আমাদের সাহায্য করতে পারবে? সরিতার বাবা রাকেশ গুরুং সুজনকে প্রশ্ন করল। সুজন রাকেশ গুরুংকে বিএলডিও অফিসে নিয়ে গেলেন নাম এনরোল করার জন্য। তাদের সফলভাবে নাম এনরোলমেন্ট হওয়ার পর সকলে খুব আনন্দিত হয়ে তাদের প্রথম ব্যাচের মুরগির জন্য একটা মুরগি থাকার ঘর বানানো শুরু করলো। কাজটি চলাকালীন সুজন প্রায়ই আসতো এবং দেখতো সরিতা কি সুন্দর অক্লান্ত পরিশ্রমে মুরগির ঘর তৈরিতে ব্যস্ত। সুজন তার কাজের প্রতি আগ্রহ ও মনোভাব দেখে মুগ্ধ হয়ে যেত। তুমি তো বেশ ভালোই পেরেক পুঁতছো। হ্যাঁ, সে তৎক্ষণাৎ একটা অর্থপূর্ণ দুষ্টু হাসি দিয়ে উত্তর দিল। কিন্তু রাজুর মাথায় অঙ্ক পোতার ব্যাপারটা কি হবে? শেষ ক্লাস টেস্টে অঙ্কের রেজাল্ট খুব খারাপ করেছে, তবে আমি কিন্তু টাকা দেব না। আমি কিছু না নিয়ে কিন্তু টিউশন দিই না। সরিতার মুখ লজ্জায় গোলাপি থেকে লাল হয়ে উঠল। ঠিক আছে, তোমাকে অতিরিক্ত 1 কাপ চা দেব না হয়। তুমি সেদিন বাসন মাজতে মাজতে যে গানটা গাইছিলে, ওই গানটা কি গাওয়া যাবে? সরিতা সুজনের দিকে এক তির্যক চোখে তাকিয়ে তার যন্ত্রপাতিগুলো গোছাতে আরম্ভ করলো। তারপর সে ধীরে ধীরে পেছনের ঘরে চলে গেল। সুজন ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি নিয়ে সরিতার চলার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে প্রেমবা একটা সুন্দর সুস্থ নাদুস নুদুস কুকুরের ছানা হিসাবে বড় হয়ে উঠছে। সুজনের রুমে যায় এবং যতক্ষণ না সরিতা বা রাজু তাকে নিয়ে বাড়িতে আসছে ততক্ষণ সে সেখানেই থাকে। কোনো কোনো সন্ধ্যায় সরিতা লোকগীতি গাইতো এবং রাজু নাচতো। যখন দোকানে তেমন ব্যস্ততা থাকতো না, সুজন সরিতার পরিবারের সঙ্গে বসে তার অতীতের গল্প করত। সে সরিতার মাকে আম্মা এবং বাবাকে রাকেশজি বলে ডাকা শুরু করে। এইভাবে কবে যেন সুজন সেই ঢালের দিকে তাকিয়ে নিজেকে সমতলের কাছাকাছি অনুভব করার আরতিটাই ভুলে গেল। সরিতা প্রথম ব্যাচের মুরগির ছানাগুলো বিএলডি অফিস থেকে খুব আনন্দের সাথে সংগ্রহ করলো এবং তার সাথে সাথেই সুজন সমস্ত মুরগির ছানাগুলোকে ভ্যাকসিনেটেড করে দিল। প্রেমবাও ভ্যাকসিনেটেড হলো। একদিন বিকেলে সরিতা খুব উচ্ছ্বাসিতভাবে সুজনকে বলল, আমাদের পোল্ট্রির ব্যবসাটা অবশেষে শুরু হয়ে গেছে।
মুরগিগুলো ভালোভাবে বড় হচ্ছে। সুজন হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ, দারুণ ব্যাপার, টিকা দেওয়ার কাজও সফল হয়ে গেল, প্রেমবাও কিন্তু এখন সুরক্ষিত। সরিতা লাজুক চোখে সুজনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সেটা ভালো, প্রেমবা যাতে সংক্রমিত না হয় সেটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম। তাহলে পরবর্তী ব্যাচের মুরগিগুলোর জন্য কি পরিকল্পনা? আমরা শীঘ্রই অর্ডার দেব, চাহিদা বেশি, সেই অনুযায়ী আমাদের সরবরাহ বজায় রাখতে হবে। দুজনে কথা বলতে বলতে পাহাড়ের পথ ধরে নিচে নেমে এলো। সরিতার হাসি যেন আজ একটু বেশি ঝলমল করছে। দোকানের কাছে এসে সরিতা হঠাৎ বলল, আজ অনেকটা পথ একসাথে হাঁটলাম। সুজন একটা মুচকি হাসি হাসলো। সুজনের সাথে চা খেতে খেতে রাকেশ গুরুং বলল, ছোট ডাক্তার সাহেব, আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ, আমাদের ব্যবসাটা খুব ভালোই চলছে। হ্যাঁ, আপনারা সত্যি খুব ভালো কাজ করছেন, আর দেখছি আপনাদের ওপরতলার ঘরটা সেটাও শেষ করে ফেলেছেন। হ্যাঁ, এটা অনেক দিন ধরেই বাকি ছিল, এখন আমাদের বাড়িতে একটু অতিরিক্ত জায়গাও হয়েছে। সুজন এখন আশেপাশের পরিবেশের সাথে ভালোই পরিচিত হয়ে গেছে। একদিন গুরুংদের এক প্রবীণ প্রতিবেশী লক্ষ্মী কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলট্রিটা দেখছিল। তিনি হঠাৎ সুজনের দিকে কটমট করে তাকিয়ে সরিতার মাকে বললেন, তোমাদের বাড়িতে তো এখন অনেক কাজ চলছে, পোলট্রির ব্যবসাটা কেমন চলছে? সরিতার মা হেসে উত্তর দিল, ভালোই চলছে লক্ষ্মী, বিক্রিবাট্টা ভালোই হচ্ছে। লক্ষ্মী এবার সরাসরি সুজনের দিকে তাকিয়ে বলল, বাহ, খুব ভালো, আমি ভেবেছিলাম আমিও একটা পোলট্রির ব্যবসা শুরু করব, তা এই ছোট ডাক্তার আমাকে গাইড করবে তো? সুজন হেসে উত্তর দিল, অবশ্যই, আমি খুব খুশি হব আপনাকে সাহায্য করতে পেরে, যে কোনো সময় এসে পরামর্শ নিয়ে যেতে পারেন। লক্ষ্মী মাথা নেড়ে হ্যাঁ বলে চলে গেল। আম্মা আর রাকেশজি সুজনের ভ্যাবাচ্যাকা খাওয়া মুখ দেখে হো হো করে হেসে উঠল। সরিতাও হাসতে হাসতে তাকে এক কাপ চা দিয়ে বলল, খাও, তোমাকে বেশ নার্ভাস লাগছে। লক্ষ্মী সবসময় এরকম করেই কথা বলে, আম্মা বললেন। সুজন প্রায়ই এখন আঞ্চলিক লোকেদের সঙ্গে বসে আন্তরিকভাবে গল্প করে। তুমি নেপালি শিখছো? একজন স্থানীয় ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন। আলি আলি, অল্প অল্প। ও খুব বুদ্ধিমান, অনেক শব্দ শিখে ফেলেছে এর মধ্যেই, ও খুব শীঘ্রই আমাদের মতন কথা বলা শুরু করবে। রাজু খুব গর্ব করে বলল। এটা স্পষ্ট যে সে তার ছাত্রকে নিয়ে খুব গর্বিত। কিন্তু সুজন তার ছাত্রের উপর একদমই এই গর্ববোধটা দেখাতে পারছে না, কারণ রাজুর অঙ্কের প্রতি একদম মনোযোগী নয়। রাজুর অঙ্কের টিউশন এখন এক রোজকার ঘটনা। সরিতা তার অতিরিক্ত এক কাপ চায়ের কথাটা ভোলেনি। সুজন রোজ অপেক্ষায় থাকে কখন সরিতা চা নিয়ে আসবে। সরিতা চা দিয়ে সুজনের চোখের দিকে তাকিয়ে যে একটা মিষ্টি হাসি হাসে, তাতে ওর হৃদস্পন্দন বহু গুণ বেড়ে যায়। একদিন সন্ধ্যায় অঙ্কের সমস্যা সমাধান করতে করতে ও ব্যাখ্যা করতে করতে বেশ অন্ধকার হয়ে আসে। সুজন বাড়ি ফেরার পথে পা বাড়ালে সরিতা তাকে ডেকে বলে, আম্মা তোমাকে ডাকছে। সুজন দোকানের পারিবারিক অংশটার দিকে গেলে দেখে আম্মা খাবার পরিবেশন করতে ব্যস্ত। আসো, আমাদের সাথে খাও, তোমার দোকান এখন বন্ধ হয়ে গেছে।
আর ভগবান জানে তুমি যে ওখানে কি খাও। তিনি একটু ক্ষোভ প্রকাশ করে বললেন। তারপর যত্ন করে বললেন, এখন থেকে আমাদের সাথেই রাতের খাবারটা খেও। সুজন সরিতার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করলো। দেখলো সে পাহাড়ের মতনই নির্বিকার। এরপর থেকে রোজই রাতের খাবারটা গুরুংদের সাথেই হতে থাকে। সুজন রাতের খাবার খেয়ে রোজ নিজের ঘরের দিকে যখন পা বাড়ায়, প্রেমবাও তার পেছন পেছন রওনা দেয়। সরিতা আর রাজুকে রোজই এই ভাল্লুকের মতো কুকুরটিকে ফিরিয়ে আনতে হয়। এরপর একদিন রাকেশ গুরুং বললেন, ছোট ডাক্তারবাবু, প্রতিদিন প্রেমবাকে তোমার ঘর থেকে ফিরিয়ে আনাটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তুমি এক কাজ করো না, আমাদের উপরতলার রুমটা, সেখানে পিজি হিসাবে থেকে যাও। তুমি আমাদের সাথে ব্রেকফাস্ট আর লাঞ্চটাও খাবে। তোমাদের আম্মা ঠিকই বলেন, স্ট্রিট ফুড খাওয়াটা রোজ রোজ ভালো নয়। আর আমার ছেলে মেয়ে দুটো প্রতিদিন তোমার ঘর থেকে প্রেমবাকে ফিরিয়ে আনা থেকে রক্ষা পাবে। সুজন অপলক দৃষ্টিতে সরিতার দিকে তাকিয়ে তার মনোভাব বোঝার চেষ্টা করলো। আজ তার গালগুলো রক্তিম হয়ে উঠেছে, ঠিক যেন সকালে বরফে ঢাকা পর্বতে প্রথম সূর্য কিরণ। সুজন মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমাদের গল্পটিকে এতক্ষণ শোনার জন্য। কেমন লাগলো আমাদের মিষ্টি প্রেমের গল্প, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই ধরনের গল্প প্লিজ আমাদেরকে আরো পাঠান। মানে আমরা সত্যি চাই এ ধরনের মিষ্টি প্রেমের গল্প আরো কিছুটা পড়তে। সামাজিক গল্প বাদবাকি গল্প ঠিক আছে, কিন্তু এই ধরনের এত মিষ্টি একটা প্রেমের গল্প সত্যি খুব অসাধারণ। এরকম গল্প যদি আরো থাকে আপনাদের কাছে প্লিজ একটু পাঠাবেন। আর আমার টিচার জয়িতা গাঙ্গুলিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গল্পের গরুকে উপহার হিসাবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আর আপনারা কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা আপনাদের কেমন লাগছে একটু জানান। প্লিজ একটু লাইক করুন, একটু শেয়ার করুন, যাতে আমাদেরকে যারা গল্প পাঠাচ্ছে তারা উৎসাহিত হয় এবং আরো গল্প পাঠায়। নতুন লেখক লেখিকা যারা, তারা যাতে আরো উৎসাহ পায় এবং গল্প পাঠায়। তো প্লিজ একটুখানি লাইকটা করবেন, ওকে? তাহলে সবাই না একটু উৎসাহ পায় আর জিনিসটা খুব ভালোভাবে এগোবে। মানে গল্পের গরু অনেকটা এগোচ্ছে অবভিয়াসলি আপনাদের সাপোর্টে আর হেল্পে, কিন্তু আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন জিনিসটা আর একটু ভালো হয়। আর এখানে দেওয়া মেল আইডিতে অবশ্যই আপনারা আপনাদের গল্পটা পাঠাতে পারেন ১,৫০০ থেকে ২,০০০ শব্দের মধ্যে, এবং আমরা এখন ডাকযোগও দিয়ে দিচ্ছি। যদি কেউ ডাকযোগে পাঠাতে চান সেইভাবেও কিন্তু পাঠাতে পারেন। বন্ধুরা, তাহলে আজকে এই অবধি। আগামী সপ্তাহে আমরা আবারও নতুন একটা গল্প নিয়ে আসবো। চেষ্টা করব নতুন ধরনের কিছু গল্প আনার, আর নতুন কোনো লেখক লেখিকার গল্প হলে অবশ্যই চেষ্টা করব আমরা সেটাও নিয়ে আসার। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। নমস্কার।